পড়ছিলাম মাটির পিঞ্জর, কলমে নুরাইশা মাহানুর, পর্ব সংখ্যা ১৯। তোবা আপু কি করছেন? হাতে ধোয়া ওঠা চায়ের ট্রে নিয়ে ঘরে ঢুকলো ঈশিতা। ঘরে তখন সকলেই নিজেদের মধ্যে কি গোপন গুঞ্জরে মত্ত। ঈশিতাকে দেখা মাত্রই নয়নের চোখে বিস্ময় থমকে গেল। মেয়েটাকে আজ অস্বাভাবিক সুন্দর লাগছে। তোবা হাত থেকে মোবাইল নামিয়ে একবার তাকালো তার দিকে। মেয়েটার স্বভাবটাই অদ্ভুত, প্রয়োজনের তুলনায় বেশি ভালো, অকারণে অতিরিক্ত মিশুকে। এই অতিরিক্ত মিশুক স্বভাবটা তোবার চোখে মোটেই সয় না। ঠিক তখনই বারান্দা থেকে ভেতরে এলো আফরা। আরে ঈশিতা, বসো না। ঈশিতা ট্রে টেবিলে নামিয়ে রেখে ধীরে ধীরে গিয়ে বসলো তাদের পাশে। আপু, আপনারা তো অনেকদিন হলো এসেছেন। ওজান ভাই নিশ্চয়ই এতদিনেও কোথাও ঘুরতে নিয়ে যায়নি, তাই না? ঈশিতার কথাটা শেষ হতেই নয়ন ঝট করে উঠে বসলো। হ্যাঁ, নেয়নি তো। আসার আগে একেবারে জোর করে টেনে এনেছিল আমাদের। বলেছিল মজা হবে, ঘুরবো, ধুমধাম আড্ডা হবে। আমরাও ভেবেছিলাম ভ্যাকেশনে একটু রং লাগবে। আর এখন এনে আমাদের একেবারে শোপিসের মতো সাজিয়ে রেখে দিয়েছে। নয়নের অভিমানের সুরে ঘরে ছড়িয়ে পড়ল হাহাকার। সবাই হতাশ মুখে মাথা নেড়ে সায় দিল। ঈশিতা ধীরে ধীরে চারপাশে তাকালো। একে একে সবার মুখের ভঙ্গি পড়ল। তারপর গালে হাসি টেনে বলল, ঠিক আছে, মন খারাপ করার কিছু নেই। আজকে আমরা সবাই মিলে শপিং এ যাব। উজান ভাইকে আমি নিজে রাজি করিয়ে নেব। ব্যাস, এতেই কাটা গায়ে নুনের ঝাঁজ নামলো তোবার বুক জুড়ে। প্রথম দিকে দৃষ্টির উপস্থিতি তার চোখে ছিল অসহনীয়। পরে যখন শুনেছে দৃষ্টি বিবাহিত, বিরক্তিটা খানিকটা কমেছিল। কিন্তু এখন এই ঈশিতার হাসি খুশি স্বভাবই তার সহ্যের সীমার বাইরে। কি নিয়ে তো আলাপ চলছে? হঠাৎ দরজায় এসে দাঁড়ালো উজান। ওই যে উজান এসে গেছে বলেই ঝটপট উঠে দাঁড়ালো তোবা। সুযোগ খুঁজছিল। তাড়াতাড়ি বলল, উজান চল, আজ আমরা সবাই মিলে শপিং এ যাই। উজান একবারও তার দিকে ভালোভাবে তাকালো না। সংক্ষিপ্ত স্বরে উত্তর দিল, আমি যেতে পারবো না, আমার কাজ আছে, তোরা যা। এরপর চাহিনি না ফিরিয়ে ঈশিতার দিকে তাকিয়ে বলে, ঈশিতা, আমার জন্য এক কাপ কফি করে আমার রুমে নিয়ে আয়। টেবিল থেকে একটা ফাইল হাতে নিয়ে সোজা নিজের ঘরে চলে গেল সে। মুহূর্তেই তোবা অদৃশ্য অপমানের তাপে দগ্ধ হয়ে গেল। ঠোঁট কামড়ে স্থির দাঁড়িয়ে রইল। ঈশিতা সবার দিকে একবার চোখ বুলিয়ে নিয়ে চুপচাপ উঠে গেল উজানের জন্য কফি বানাতে। শুনেন, কতবার বলেছি আপনাকে এইভাবে আমাকে জ্বালাবেন না, তাও লাফিয়ে লাফিয়ে চলে আসেন কেন? ইমন ঠোঁটে দুষ্টু হাসি টেনে বলল, আপনাকে না জ্বালালে আমার পেটের ভাত হজম হয় না, সেই জন্যই আসি। কথাটা শেষ হতেই নীলিমার হাতে থাকা পানির বোতলটা ছুঁড়ে দিল সোজা ইমনের দিকে। ইমন চটপট হাত বাড়িয়ে তা ধরে নিল। এভাবে আসতে মারলে হবে নাকি? আপনার শরীরে তো একটু জোর নেই দেখি। নীলিমার চোখে আগুন জ্বলে উঠল। কটমট করে তাকিয়ে গলা উঁচু করে ডাক দিল, খালা, খালা, কই তুমি? নীলিমার চিৎকার শুনে দৌড়ে এলো রাহেলা। কি হয়েছে নীলিমা? নীলিমা দাঁত চেপে গর্জে উঠল, খালা, তোমার এই মেন্টাল ছেলেটাকে আমার চোখের সামনে থেকে সরাও, না হলে কিন্তু কান বরাবর এক থাপ্পড় কষে উড়িয়ে দিব। ইমন সঙ্গে সঙ্গে প্রতিবাদ করলো, এই মেন্টাল কাকে বলছেন? কোন দিক দিয়ে আমাকে মেন্টাল মনে হয় আপনার? তার কথার মাঝপথে রাহেলার হাত শক্ত হয়ে গেল ইমনের কানে। এই হতচ্ছাড়া, কতবার বলেছি আম্মারে জ্বালাবি না, তাও কথা কানে ঢোকে না। মা ছাড়ো, ব্যথা করছে, ব্যথা করার জন্যই তো ধরছি। মা ছেলের ঝগড়ার কাণ্ড দেখে নীলিমার মুখে ফুটে উঠল চাপা হাসি। দাও খালা, আর একটু জোরে দাও, আমি দেখি ভাইয়া উঠেছি কিনা। কথা বলে সেখান থেকে সরে গেল নীলিমা। নীলিমা চলে যেতেই কিছুক্ষণ পর ইমনের কান ছেড়ে দিল রাহিলা। মা, মাঝে মাঝে মনে হয় আমি তোমার ছেলে না, ওই ভাই বোন দুজনেই তোমার আসল সন্তান। কথাটা ফেলে দিয়ে রাগ দেখিয়ে সেখান থেকে বেরিয়ে গেল ইমন। রাহেলা এই বাড়ির কাজের মানুষ, আর ইমন কাজের লোকের ছেলে। বাহিরের চোখে দৃশ্যটা এমনই, কিন্তু ভেতরের গল্পটা অন্যরকম। রাহেলা ছিল সাইফের মা মুর্শিদার একমাত্র সঙ্গী। বহু বছর আগে যখন মুর্শিদার বিয়ে হয়ে এই বাড়িতে আসে, তখন সাইফের নানা 17 বছর রাহেলাকে পাঠিয়ে দিয়েছিল তার সাথে। সেই থেকে এই বাড়িতেই থিত রাহেলা। সময় গড়িয়েছে, কত কিছু ঘটেছে। মুর্শিদাও আর বেঁচে নেই। দৃষ্টির মা বাবা মারা যাওয়ার প্রায় 3 বছর আগে চলে গেছে সাইফের মা। সেই থেকে এই মা হারা দুজনের সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিল রাহেলা। তার স্বামীও এই বাড়িরই মানুষ, ড্রাইভারের কাজ করত, তাই দূরে কোথাও যেতে হয়নি তাদের।
এই বাড়ি তাদের আশ্রয়। ছোট থেকে ইমনও বড় হয়েছে এখানেই। যদিও কিছু বছর হোস্টেলে থেকে পড়াশোনা করেছে, পরে সাইফের কথায় হোস্টেল ছাড়তে হয়েছে তাকে। তারপর থেকে সাইফের সাথেই দিন কাটে ইমনের। উজান ভাই, আসবো? আয়। ল্যাপটপের পর্দায় চোখ রেখে কাজ করতে করতে ভেতরে রাখলো উজান। ঈশিতা কফির কাপটা তার পাশে রেখে বসে পড়ল। কি নিয়ে এত ব্যস্ত তুমি? বাবার ব্যবসাটা গুছিয়ে নিচ্ছি, তাই একটু ব্যস্ত। কি? বিস্ময়ে চোখ বড় বড় করে তাকালো ঈশিতা। তার ডাকে উজান মুখ তুলে চেয়ে রইল। ভ্রুখানিক উঁচু করে বলল, এত অবাক হওয়ার কি আছে? তুমি কি তবে স্থায়ীভাবে দেশে থাকার চিন্তা করছো নাকি? কেন, থেকে গেলে তোদের অসুবিধা হবে নাকি? মজা করো না উজান ভাই, সত্যি করে বলো না। হ্যাঁ, ব্যবসাটা আবার দাঁড় করালে থাকতে তো হবেই। তুমি সত্যি বলছো? আমরা সবাই আবার একসাথে থাকবো? বলতে বলতে ঈশিতার চোখ দুটো টলমল করে উঠলো আনন্দে। উজান তার দিকে তাকিয়ে মৃদু এক ছোট্ট হাসি দিল। হ্যাঁ। আর সেই উত্তর শুনে আনন্দে নিজেকে সামলাতে পারল না ঈশিতা। হঠাৎ লাফিয়ে উঠে উজানের হাত দু হাতে শক্ত করে ধরে ফেলল। তোমাকে বলে বোঝাতে পারবো না উজান ভাই, আমি কতটা খুশি হয়েছি। বড় মতো খুশিতে পাগল হয়ে যাবে নিশ্চয়ই। আমরা সবাই আবার একসাথে থাকবো। কি শান্তি লাগছে ভাবতেই। উজান থেমে গেল। সবাই? কিন্তু দৃষ্টি কি থাকবে? আর থাকলেও দৃষ্টি তো আর তাদের কেউ না। দৃষ্টি তো অন্য কারো স্ত্রী, অন্য কারো সম্পদ। এই ভাবনাটুকুই বুকের ভেতর হালকা এক ব্যথার ঢেউ তুলে দিল। এই সময়ে ঈশিতার ঝাঁকি খেয়ে বাস্তবতায় ফিরল উজান। চলো না উজান ভাই, এই খুশিতে আজ সবাই মিলে শপিংয়ে যাই। না রে, এখন একটু ব্যস্ত আছি, পরে কখনো যাওয়া যাবে। চলো না, প্লিজ প্লিজ প্লিজ। বাচ্চাদের মতো নাছর আবদার করে উঠল ঈশিতা। উজান দীর্ঘশ্বাস ফেলে তাকালো তার দিকে। ঠিক আছে, যেতে পারি, তবে বেশি সময় থাকা যাবে না। ইয়া। কথাটা শেষ হওয়ার আগেই উচ্ছ্বাস সামলাতে না পেরে হঠাৎ ঝাঁপিয়ে পড়ে উজানকে জড়িয়ে ধরল ঈশিতা। অপ্রস্তুত হয়ে গেল উজান। আচমকা মেইলি উষ্ণতায় ঘিরে ধরতেই দম বন্ধ হয়ে এলো তার। নিজের হাত দুটো অচেতন প্রতিক্রিয়ায় শক্ত করে মুঠো করে ফেলল। চোখ বন্ধ করে টেনে নিল এক গাঢ় শ্বাস। নিজেকে আটকাতে চাইল। মুহূর্ত পর ঈশিতা সরে এলো, কিন্তু যাবার আগে দুই হাত দিয়ে উজানের গাল টেনে নিয়ে মিষ্টি স্বরে বলে গেল, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এরপর খুশিতে লাফাতে লাফাতে ঘর থেকে বেরিয়ে গেল সে। তার প্রস্থান মুখের দিকে স্থির তাকিয়ে বসে রইল উজান। মুহূর্তেই ভেতরে কি যে ঘটে গেল কিছুই বুঝল না। কিছুক্ষণ পর নিজেই মৃদু হেসে মাথা নাড়ল এবং আবার চোখ নামিয়ে দিল নিজের কাজে। সময় গড়িয়ে দুপুরের প্রান্তে। আকাশের গায়ে অস্থির মেঘের আনাগোনা। প্রলয়ের মতো এক বৃষ্টি ঝড় দাঁত বের করে তাকিয়ে আছে। কলেজের ছুটি পড়েছে খানিক আগে। দৃষ্টি তবে বের হলো দেরিতেই। লাইব্রেরিতে ধুলোমলিন পাতার সঙ্গে কাটিয়ে ফেলা কয়েকটা অতিরিক্ত ক্ষণই তাকে আটকে রেখেছিল। গেট পার হতেই থেমে গেল তার পা। হঠাৎ এক গোপন ইচ্ছের ইশারায় ঘুরে দাঁড়িয়ে বিপরীত পথের যাত্রী হয়ে গেল সে। গন্তব্য শহরের কোলাহল পেরিয়ে দূরে সেই নীরব শাপলা বিল। শাপলা বিলটা তাদেরই সম্পদ। দাদার প্রেম মাখা হাতের ছোঁয়ায় গড়া, দাদির জন্য সাজানো এক জল রঙের বিস্তৃতি। পরে সাইফ সেই সৌন্দর্যের শৃঙ্খলায় নতুন বুনন টেনে দিয়েছিল। বিস্তৃত জলরাশির বুক ছিঁড়ে নৌকা চলে ধীর গম্ভীর ভঙ্গিতে। পাকা ঘাটের পাশে বৃত্তাকার বসার মঞ্চ করেছে সাইফ। বৃষ্টি ভেজা দিনে এই বিল এক অপার্থিব রূপকথা। জল আর আকাশ মিলে সেখানে একাকার হয়ে যায়। মনের বিষণ্ণতা দৃষ্টিকে বারবার টেনে আনে এই বিলের প্রান্তরে। সেই কারণেই সাইফ এই স্থানটিকে আরো যত্নে সাজিয়ে তুলেছে। দৃষ্টির দুঃখ ভোলা একান্ত আশ্রয় বানাতেই সাইফের এই প্রচেষ্টা। ধীর পায়ে হেঁটে মাঠের ঘাস পেরিয়ে এসে দাঁড়ালো দৃষ্টি বিলের কিনারায়। গোল ছাউনির বেঞ্চিতে গা ভরিয়ে বসলো। কাঁধের ব্যাগ নামিয়ে রাখলো পাশে। চোখ জোড়া সোজা ছুড়ে দিল দূরের জলের দিকে। এক নিরবিচ্ছিন্ন ফাঁকা দিগন্ত। আকস্মাৎ আকাশ ফুঁড়ে গর্জে উঠল মেঘ। তাণ্ডবের ঢাকের শব্দ। চারিদিকে ধেয়ে এলো ঝড়ো হাওয়ার আক্রমণ। দৃষ্টির পরনে হিজাব উঠতে লাগলো অবাধ পাখার মতো। মুহূর্তেই আকাশ ঢেকে গেল ঘন মেঘে। দিনের আলো গিলে নিল কালো অন্ধকার। বাতাসে দুলে উঠল বিলের বুক ভরা শাপলার নরম ডাটা। তাদের দোলার ভঙ্গিতে জন্ম নিল এক অতল সুন্দর দৃশ্য। দৃষ্টি ধীরে ধীরে এগিয়ে গিয়ে দাঁড়ালো ঘাটের কিনারায়। ঠিক সেই ক্ষণেই আকাশ ছেড়ে ঝরে পড়ল বাড়িধারা।
ঝপঝপ শব্দে চারিদিক ভিজিয়ে দিল অঝোর ধারার উচ্ছ্বাস। সেই অঝোর ধারা মুহূর্তেই দৃষ্টির শরীর ভিজিয়ে দিল সম্পূর্ণ। ভিজে যাওয়া পোশাক বেয়ে নামতে লাগলো জল। হঠাৎই খিলখিলিয়ে হেসে উঠল দৃষ্টি। অনেক দিনের বন্ধ বাঁধ ভেঙে বেরিয়ে এলো সেই হাসি। অথচ সেই হাসির ভেতর দিয়ে চোখের কোণ বেয়ে গড়িয়ে পড়ল অদৃশ্য ফোঁটা। বৃষ্টি না, অশ্রু। কে বলবে হয়তো এও বৃষ্টি। হ্যাঁ, নিশ্চয়ই বৃষ্টির জল গাল বেয়ে নেমেছে, হৃদয়ের গভীর কিছু মুছে দিতে চাইছে। সবকিছু উপেক্ষা করে প্রাণ ভরে হাসলো দৃষ্টি, শব্দ করে, খোলা গলায় মুক্তির উল্লাসে। হাসতে হাসতে হঠাৎ ঘুরে তাকালো সে। কিছুটা দূরে মাঠের ভেতর চোখ পড়ল সাইফকে। কখন এলো, কিভাবে এলো বুঝে উঠতে পারল না দৃষ্টি। ছোট ছোট কয়েকটি শিশু বৃষ্টির পানিতে গড়াগড়ি খাচ্ছে, মাটির কাদায় হেসে খেলে ভিজছে। তাদের মাঝেই সাইফ হাড় ভাঙা দায়িত্বের ভার নামিয়ে ফেলে এক শিশুর মতন মনের উচ্ছ্বাসে নিজেকে বিলিয়ে দিচ্ছে অঝোর বৃষ্টিতে। দৃষ্টি স্থির হয়ে গেল সেই দৃশ্যের দিকে, অপলক চেয়ে তাকিয়ে রইল। কি আশ্চর্য নিষ্পাপ দেখাচ্ছে মানুষটাকে। এক অচেনা উল্লাস, এক অনাবিল উচ্ছ্বাস ছড়িয়ে আছে তার ভেতরে। কতটা মায়া জমে আছে তার অন্তর্গত প্রাচীরে, সে কি নিজেই জানে। এই মায়া, এই শিশুসুলভ উল্লাস যে কারো বুকের গভীরে অদৃশ্য আঁচড়ে দাগ কেটে যায়, সে কি তার সামান্যতম আভাসও পায়? কেউ যে চুপিসারে দগ্ধ হয়, কেউ যে অজান্তেই গলে পড়ে ভেতর থেকে, তার কি কোনো ধারণা আছে? না, সে বোঝে না, বোঝার কথাও না। সাইফের উচ্ছ্বাসে ভিজে আরো প্রশস্ত হলো দৃষ্টির মুখের হাসি। চাহনি আটকে রইল ওখানেই দীর্ঘ সময় ধরে। মুহূর্তটাকে গিলে নিতে চাইল নিজের নিঃশ্বাসে। এরপর দৃষ্টি আবার মুখ ফেরালো বিলের দিকে। অঝোর ধারা তাকে ভিজিয়ে দিয়েছে পুরোপুরি। গায়ের পোশাক জল টেনে নিয়ে একেবারে শরীরের সাথে লেপ্টে গেছে। ঠান্ডা জলের ফোঁটাগুলো ধুয়ে মুছে দিচ্ছে তার ভেতরে জমে থাকা সব ক্লান্তি, সব অবসাদ। বেশ কিছুক্ষণ পর হঠাৎই সেই স্রোতের মাঝখানে অচেনা এক শীতল স্পর্শে কেঁপে উঠল দৃষ্টি। পিছন থেকে দুটি আলতো হাত জড়িয়ে ধরল তাকে। প্রথম মুহূর্তে বুকের ভেতর শীতল ভয় নেমে এলো, কিন্তু পরক্ষণে নিস্তব্ধ হয়ে গেল দৃষ্টি। এই স্পর্শ তার অচেনা নয়, এই ছোঁয়া, এই উষ্ণতার পরিচয় সে অস্থিমজ্জা দিয়ে জানে। সাইফের হাতের ভেতরেই সে বন্দি এখন। এত ভিজলে সর্দি কাশি ধরে যাবে আপনার। আমাকে নিয়ে এত ভাবার দরকার নেই, নিজের জন্য ভাবুন, কাজে দেবে। বৃষ্টির গর্জনে দৃষ্টির কণ্ঠস্বর ভেসে এলো খুবই নরম হয়ে। তা শুনে সাইফে মৃদু হেসে উঠল। থুতনিটা আরো গভীরভাবে গুজে দিল দৃষ্টির ভেজা কাঁধে। সমস্ত পৃথিবীর আশ্রয় ওই এক টুকরো অবলম্বনে। আমি আর আপনি আলাদা কবে থেকে হলাম দৃষ্টি? আমার তো মনে হয় না। আমি তো নিজের জন্যই ভাবছি, কারণ আপনার সঙ্গে যা ঘটে তার সমস্ত ব্যথাসুখ তো আমাকেই ছুঁয়ে যায়। একটা দীর্ঘশ্বাস ফেলে সাইফের হাত আলগোছে সরিয়ে দিল দৃষ্টি। কিছু না বলে গিয়ে বসলো ঘাটের পিচ্ছিল সিঁড়িতে। সাইফও কোনো শব্দ করল না। ধীর পায়ে সিঁড়ি দিয়ে এক ধাপ করে নেমে পড়লো নিচের দিকে। দৃষ্টিকে পাশ কাটিয়ে সোজা ঝাঁপ দিল বিলে। জলের গা ফুঁড়ে উঠল এক শীতল ছিটকানি। হকচকিয়ে উঠল দৃষ্টি। ততক্ষণে সাইফ সাঁতরে গিয়ে জড়ো করলো বাহারি শাপলার গুচ্ছ, আর বিলের বুক থেকে ছিঁড়ে আনলো সবচেয়ে বড় রঙে দীপ্ত এক পদ্ম ফুল। ফিরে এসে সিঁড়ির ধারে রাখলো সব শাপলা দৃষ্টির পাশে। হাঁটু মুড়ে তার চোখের সমান্তরালে এসে এগিয়ে দিল পদ্ম ফুলটা। নিজের দিকে একটু তাকান বউ, অন্তত নিজেকে ভালোবাসুন। আমাকে না ভালোবাসলেও চলবে, আমি সে অভাবও সয়ে নিতে পারবো। দৃষ্টি একবার গভীরভাবে তাকালো ফুলটার দিকে, তারপর চোখ ফেরালো সাইফের দিকে। ফুলটা অস্বীকার করার মতো নয়, সৌন্দর্যে ভীষণ নিখুঁত, তবুও সে হাত বাড়ালো না। সাইফ হালকা হেসে বলল, হিংসে করে নিচ্ছেন না তো? মনে মনে ভাবছেন ফুলটা সুন্দর, কিন্তু বিশ্বাস করুন এই ফুলের সৌন্দর্য আপনার কাছে কিছুই না। দেখুন না, ফুলটা কাঁদছে, আপনাকে ছুঁতে চাচ্ছে। নিন নিন একে। বাধ্য হয়ে চট করে ফুলটা তুলে নিল দৃষ্টি। না নিলে সাইফ যে আরো কত কি বলে বসবে কে জানে। তার এই ভঙ্গি দেখে মিটমিটিয়ে হেসে দৃষ্টির পাশে এসে বসলো সাইফ। শাপলার ডাঁটাগুলো একে একে জোড়া দিতে লাগলো সাইফ খুব মনোযোগে। দৃষ্টি কিছুই বলল না,
কেবল দুগাল জোড়া দিয়ে বসে চুপচাপ দেখলো তার কাজ। অনেকক্ষণ সময় নিয়ে ধীরে ধীরে একটা চুলের মালা বুনে ফেললো সাইফ। আঙুলের নিপুণতায় গাঁথা সেই বুনন দেখে বিস্ময় চেপে রাখতে পারল না দৃষ্টি। শেষ ফুলটা গেথে গোল করে মালাটা বেঁধে নিল সে। তারপর কোমল যত্নে সেটি দৃষ্টির হিজাবের উপর দিয়ে মাথায় বসিয়ে দিল, ঠিক যেন কোনো মুকুট। নিকাপের উপরে ভেজা গালে হাত রেখে কপালে নত হয়ে রাখলো এক অতি শান্ত চুম্বন। পুরো শাপলা বিলের রানী হয়ে গেছেন আপনি, বলেই হেসে উঠল সাইফ। সেই হাসি দৃষ্টির অন্তরে অদৃশ্য এক তীর ছুঁড়ে বসল। অপলক তাকিয়ে রইল দৃষ্টি। কি অদ্ভুত স্নিগ্ধ হাসি! দৃষ্টি অজান্তে এক হাত তুলল, স্পর্শ করতে চাইল সাইফের গাল, কিন্তু মুহূর্তে থেমে গিয়ে মুঠো করে নিল হাতটা। আপনি অতিরিক্ত করছেন ইস্তিহাদ ভাই। সাইফের চোখে খেলা করলো দুষ্ট মায়ের রেখা। রানীর জন্য আমি সর্বদা হাজির, শুধু হুকুমটা করুন। দৃষ্টি নিঃশ্বাস গিলে ফেলল, তারপর নীরব স্বরে বলল, ডিভোর্সের ব্যাপারটা কেন সমাধান করছেন না? আর কতকাল এভাবে ঝুলিয়ে রাখবেন? 5 বছর তো পেরিয়ে গেল। সাইফের উত্তর অচঞ্চল পাথর। 5 বছর নয়, 500 বছর গেলেও আমি আপনাকে ডিভোর্স দেব না। সাবলীল দৃঢ় কোমল স্বরে উচ্চারিত হলো কথাগুলো। এইভাবে হয় না ইস্তিহাদ ভাই। আপনার সামনে একটা সম্ভাবনাময় জীবন পড়ে আছে, কেন সেটাকে এমন করে নষ্ট করছেন? আমাকে ডিভোর্স দিন, আপনি নতুন করে বিয়ে করুন, সুন্দর একটা সংসার গড়ে তুলুন। সংসার আমি কেবল আপনাকে নিয়েই করব ম্যাডাম, না হলে আমার সংসার করার কোনো ইচ্ছে নেই। সেটা কোনোদিনই সম্ভব না, বলে মুখ ফিরিয়ে নিল দৃষ্টি। চোখ আটকে রাখলো সামনে বৃষ্টি ভেজা বিলের দিকে। সাইফ অনেকক্ষণ চুপচাপ তার দিকে তাকিয়ে রইল, তারপর ধীরে ধীরে উঠে গেল উপরে। বেঞ্চিতে রাখা কালো চাদরটা তুলে নিয়ে আবার সিঁড়ি বেয়ে নামলো। দৃষ্টির কাছে বসে আলতো করে চাদরটা মেলে দিল তার গায়ে। ভিজে চুপসে যাওয়া বোরকার উপর দিয়ে ঢেকে দিল। আর ভিজতে হবে না, চলুন, শরীর খারাপ হয়ে যাবে। সাইফের কথায় দৃষ্টি কোনো সাড়া দিল না। এক পাশে তাকিয়ে সিঁড়ির ধাপে বসে হাত নামালো বিলে। হঠাৎই না এক তীব্র চিৎকার ছুড়ে এলো দৃষ্টির গলা থেকে। মুহূর্তের মধ্যে সে লাফিয়ে উঠে গিয়ে আঁকড়ে ধরল সাইফের বুক। বিস্ময়ে জমে গেল সাইফ। চোখ নামাতেই দেখলো সিঁড়ির নিচ দিয়ে ভেসে আসছে এক মানুষের নিথর হাত। এক মুহূর্ত দেরি না করে দৃষ্টিকে শক্ত করে ধরে টেনে তুলল উপরে। দৃষ্টির শরীর কাঁপছে, দাঁতে দাঁত বাজছে শীত আর আতঙ্কে। সাইফ ফোন লাগালো ইমনকে। কিছুক্ষণের মধ্যে ইমন সহ কয়েকজন ছেলেপুলে দৌড়ে এলো সেখানে। সাইফের নির্দেশে লাশটা তুলে আনা হলো। আর এই সমস্ত বিশৃঙ্খলার মাঝে সাইফ কোথাও গেল না। দৃষ্টির 2 হাত তার জামার সাথে আঁকড়ে ধরা, আর সে নিজের 2 হাতে জড়িয়ে রেখেছে তাকে। কিছুক্ষণ পর পানির গা থেকে টেনে তোলা হলো নিথর দেহটা। একটা মেয়ের লাশ, সারা শরীর জ্বলে ফুলে গেছে, ফ্যাকাশে হয়ে উঠেছে চামড়া, গায়ে গায়ে জমে আছে অগণিত ক্ষতের চিহ্ন। তীরে তুলে রাখা হলো দেহটা। দৃষ্টি ধীরে ধীরে মুখ তুলে তাকালো। এক পলক দেখেই বুকের ভেতর থেকে ফেটে এলো স্তব্ধ স্বর, মাহি আপু। শব্দটা উচ্চারণ করে শরীর ঢলে পড়ল। সমস্ত পৃথিবী অন্ধকার হয়ে গেল তার কাছে। সাইফ তৎক্ষণাৎ ইমনকে ডেকে বলল, পুলিশ খবর দাও। বাকিটুকু ইমনের হাতে সোপর্দ করে দৃষ্টিকে কোলে তুলে নিল সাইফ। ভেজা শরীরটাকে বুকে চেপে চলে গেল সেখান থেকে।